আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সাথে দুপুরে সিএসির বৈঠক হয়েছে। তিন বাহিনীর প্রধানের সাথে এই বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে তিন বাহিনী প্রধানদের পাশাপাশি নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন। অংশ নেন সেনা, নৌ ও বিমান বাহিনী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ইসিতে খবরাখবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ফারজানা, তিন বাহিনীর প্রধান এবং নির্বাচন কমিশনের সাথে বৈঠক হয়েছে, আমরা সংবাদে বলছিলাম। বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কি ধরনের নির্দেশনা এসেছে নির্বাচন কমিশন থেকে এই বৈঠকের পর? তানিয়া, বেলা 12টার সময় তিন বাহিনীর প্রধানের সাথে নির্বাচন কমিশনের যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন তার নেতৃত্বে বৈঠকটি শুরু হয় এবং প্রায় 1 ঘন্টার মতো বৈঠকটি হয়। এবং এই বৈঠকে আমরা দেখেছি যে সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। এর আগেও কিন্তু নির্বাচন কমিশন থেকে তিন বাহিনীর প্রধানকে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে ডাকা হয়েছিল, যদিও আমরা তখন দেখেছি তিন বাহিনীর প্রধানের পরিবর্তে তাদের যে প্রতিনিধি তারা এসেছিল। সেক্ষেত্রে বলা যায় যে তফসিল ঘোষণার পরে প্রথমে কিন্তু তিন বাহিনীর প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসলো এবং আমরা যতটুকু জানতে পেরেছি নির্বাচনের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বা বর্তমানে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি কিভাবে সুষ্ঠু রাখা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের চিন্তাধারা বলেছেন, তারা কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে চায় সেটি হয়তো তারা বলেছেন। এবং তিন বাহিনীর প্রধান থেকেও তাদের পূর্বের যে অভিজ্ঞতা বা কিভাবে নির্বাচন সুষ্ঠু করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। শুধু নির্বাচনই না, আসলে তফসিলের পরেই যে সময়টা, তফসিলের পর দেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো যাতে আর পুনরাবৃত্তি না হয় বা সর্বস্তরে যাতে নিরাপত্তা নিশ্চিত করা যায় সেই বিষয়ে কিন্তু বৈঠক। এবং কিছুক্ষণ আগে তিন বাহিনীর প্রধানরা বৈঠক করেছেন এবং কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 2:30টার দিকে বাকি যে বাহিনীগুলো রয়েছে বিজিবি থেকে শুরু করে আনসার এবং আমরা যতটুকু জানতে পেরেছি স্বরাষ্ট্র সচিব এবং স্টাফ অফিসার যারা আছেন তারা কিন্তু বৈঠক করবেন এবং সেই বৈঠকে আইনশৃঙ্খলা নিয়ে তারা আলোচনা করবেন। এবং আমরা কিন্তু জানি যে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক হয়ে থাকে, তবে এবার কিন্তু আমরা দেখছি সেই বৈঠক ঘন ঘন হচ্ছে। আমরা কিন্তু দেখেছি তফসিলের আগেও দুইবার নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা বৈঠক হয়েছিল, গত রবিবারও আইনশৃঙ্খলা বৈঠক হয়েছিল এবং সেখান থেকে কিন্তু সেই বৈঠকের পর নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেছিলেন যে আসলে একটি হুঁশিয়ারি দিয়েছিলেন নির্বাচন যারা বানচাল করতে চায় তারা সফল হবে না বা নির্বাচন বানচাল যে করতে চাবে তাকে আসলে আইনের আওতায় আনা হবে। এবং আজকের বৈঠকে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি অবৈধ অস্ত্র নিয়ে আলোচনা হয়েছে, অবৈধ অস্ত্রগুলো কিভাবে উদ্ধার করা যায় এবং বৈধ অস্ত্র কিন্তু নির্বাচন আগে নিয়ন্ত্রণে রাখা হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি প্রার্থীর যে আচরণবিধি রয়েছে, রাজনৈতিক দল এবং প্রার্থীরা যাতে তাদের আচরণবিধি মেনে চলে সেই বিষয়ে আলোচনা হয়েছে। যদিও এই বৈঠকের পর আসলে আমরা সেনাপ্রধানকে বলেছিলাম ব্রিফ করার জন্য, যদিও তিনি গণমাধ্যমে কথা বলেনি বা নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কথা বলা হয়নি। তবে বিকেলবেলা দ্বিতীয় পর্বের যে আইনশৃঙ্খলা বৈঠক রয়েছে সেটির পর ব্রিফ করা হবে, তখন আসলে সকাল থেকে বৈঠকে কি আলোচনা হলো সেই বিষয়ে বিস্তারিত জানাবে, তখন আমরা বিস্তারিত বলতে পারবো। তানিয়া, ধন্যবাদ ফারজানা আক্তার। নিশ্চয়ই ফিরবো আমরা আবারও। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার ছিলেন এতক্ষণ নির্বাচন কমিশন থেকে। বগুড়া 6 আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বগুড়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বিএনপির শীর্ষ নেতারা। রোববার দুপুরে 12:30টার দিকে জেলার প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের কাছ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়। বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাধারণ সম্পাদক ও বগুড়া 4 আসনের প্রার্থী মোশাররফ করিম, বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ.কে.এম মাহবুবুর রহমান ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। মনোনয়ন উত্তোলন শেষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ গণমাধ্যমকে বলেন, তারেক রহমান 25শে ডিসেম্বর দেশে ফেরার পর যে কোনো সময় নিজের নির্বাচনী এলাকা বগুড়ায় আসবেন। তার নির্দেশে মনোনয়ন ফর্ম তোলা হয়েছে। ইতিমধ্যেই বিএনপি থেকে বগুড়া সদর 6 আসন থেকে তিনি নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেজন্য আমরা বগুড়াবাসী অত্যন্ত আনন্দিত, গর্বিত। কাজেই আমরা আপনাদেরও বগুড়ার উন্নয়নের লক্ষ্যে, বগুড়ার মানুষের উন্নয়নের লক্ষ্যে আমার সাংবাদিক বন্ধুদেরও আমরা সহযোগিতা চাচ্ছি। টার্গেট করে প্রথম সারির 2টি গণমাধ্যমে হামলার ঘটনায় সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কঠোরভাবে মবক্রেসির এই চর্চা দমন করতে হবে বলেও জানান তিনি। রেডিসন ব্লুতে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি আরও বলেন, রাজনীতিবিদরা দেশ পরিচালনা করলেও তাদের পথ দিশারি হচ্ছেন সাংবাদিকরা। একই অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মত প্রকাশ স্বাধীনতার উপর হামলা গণতান্ত্রিক পরিবেশকে বাধাগ্রস্ত করবে। বাংলাদেশের খ্যাতনামা পত্রিকা অফিসে প্রথম আলো, ডেইলি স্টার যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বার্ন ডাউন টু দি গ্রাউন্ড ইভেন যেটা বলতে চাই,
এরকম দৃশ্য সারা বিশ্ব দেখেছে, সেটা আমাদের জন্য লজ্জার জাতি হিসাবে। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। এখানে সরকারের দায়িত্ব ছিল সবচেয়ে বেশি। পিছনের কথা বলার অবকাশ নেই। আমরা এক ভয়ঙ্কর দুর্বিষহ সময় আমাদের পার করতে হয়েছে। কথা বলা ছিল যেন পাপ, এবং সত্য কথা বলা ছিল আরও পাপ। যিনি সত্য কথা বলেছেন সেটা যদি ক্ষমতাসীন গোষ্ঠীর স্বার্থের বিরুদ্ধে যায়, তার কোনো নিস্তার নেই। দর্শক, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল বীর উত্তম একেএম খন্দকারের জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেখানে শ্রদ্ধা নিবেদন চলছে। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। দর্শক, আমরা এখন সরাসরি বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল বীর উত্তম একে খন্দকারের জানাজার পর সেখানে প্রধান উপদেষ্টার শ্রদ্ধাঞ্জলি সেটি সরাসরি যুক্ত ছিলাম। এই অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বক্তব্য রাখলে আমরা আবারও ফিরে আসব। সকালের আলো ফোটার সাথে সাথে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন তার সহযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ। কারো চোখে পানি, কারো চোখে ছলছল, কেউ নির্বাক দাঁড়িয়ে, কেউ করছেন প্রার্থনা। সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী কেউ মানতে পারছেন না হাদির এই মৃত্যু। আর দ্রুত প্রকৃত খুনিদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিও তাদের কণ্ঠে। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। শরীফ ওসমান হাদির সহযোদ্ধা রফিকুল ইসলাম সুমন জুলাই আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন রাজপথে। ওসমানকে হারিয়ে নির্বাক রফিকুল কিছুতেই থামছে না তার কান্না। রফিকুলের দাবি, মানুষের নিরাপত্তা দিতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। প্রশ্ন রাখেন, ভালো মানুষরা কেন রাজনীতিতে টিকতে পারেন না? এই রাষ্ট্র কোন একটা না সাধারণ নাগরিকের নিরাপত্তা দিতে পারে না। হাদি আমাদের দেশের একটা সম্পদ ছিল। হাদি ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণে হাদিকে আজকে হত্যা করা হয়েছে। হাদির খুনিকে আজও পর্যন্ত গ্রেফতার করা হয় নাই। ওনার মতন স্বরাষ্ট্রমন্ত্রী যদি উনি মানুষের জীবনের নিরাপত্তা দিতে না পারে, এই স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজনটা কি এই দেশে? ওসমান হাদিকে চেনেন সাধারণ রিকশাওয়ালারাও। ৩০ বছর ধরে রিকশা চালান বাগেরহাটের ওয়ারেস হাওলাদার। শনিবার জানাজায় যেতে না পেরে আজ হাদির কবর জিয়ারত করতে এসেছেন তিনি। তার মতো অনেক রিকশা চালক রিকশা থামিয়ে করছেন কবর জিয়ারত, করছেন প্রার্থনা। একজন সৎ মানুষ, এই জন্য আমি তার জন্য আমার মন কাঁদে। যে সততা নিয়ে তার মন মানুষ এতই ভালো ছিল যে তার জীবনটা এই রাজপথে সে দান করে গেছে। আমি জাতি পারি নাই বলে এখানে এসে আমি তার জন্য দোয়া প্রার্থনা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সাথে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত ওসমান হাদির কবর দূর থেকে দেখছেন সর্বসাধারণ, করছেন প্রার্থনা। এর মধ্যে রয়েছেন রাজধানীর বাহিরে থেকে আসা মানুষরাও। বিভিন্ন ব্যস্ততার কারণে জানাজায় অংশগ্রহণ করার ইচ্ছা ছিল, আসতে পারি নাই। সেই যে কষ্টটা আসতে পারিনি, দোয়া তো ভাইয়ের জন্য করতেছি। এখন আসছি হলো ভাইয়ের কবর জিয়ারত করতে,
নামাজে দাঁড়ালে তার কথা মনে পড়ে, পট চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহ, আপনি আমাদের বীর শহীদ শরীফ উসমান হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। উসমান হাদি ভাইয়ের খুনিদেরকে এখনো স্পষ্ট খুনিদেরকে এখনো আপনারা বিচারের আওতাধীন আনতে পারেন নাই, সেটা আপনাদের ব্যর্থতা। আমার মনে হয় যে হাদি ভাই যদি আরো যদি 2-4টা বছর থাকতে পারতো বাংলাদেশের রাজনীতিতে, তাহলে সেটা একটা আমাদের একটা বিরাট একটা বাক পরিবর্তন হয়তো করে দিত বাংলাদেশের রাজনীতিতে। প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সাধারণ মানুষের। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে রবিবার ভোর থেকে সাধারণ মানুষদের দেখা মিলেছে। সেখানে আছেন সহকর্মী মোহাইমুল খান অপু, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপু, শ্রদ্ধা জানাতে আসছেন হাদি নিয়ে তাদের যেই আগ্রহ এবং একই সাথে সাধারণ মানুষের যে আবেগ, সেই কথাগুলো আপনার কাছ থেকে আমরা জানতে চাই। সকাল থেকে কিন্তু ওসমান হাদির এই যে যেখানে দাফন করা হয়েছে সেখানে সর্বসাধারণ মানুষ আসলে দোয়া, প্রার্থনা এবং মোনাজাত করছেন, কবর জিয়ারত করছেন। আমরা সকাল থেকে এখানে ছিলাম, দেখতে পেয়েছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে কিন্তু কবরের একটু দূর থেকে তারা কিন্তু এখানে কবর জিয়ারত করছেন প্রথমে, পরে কিন্তু তারা দোয়া ও প্রার্থনা করছেন। সকাল থেকে অর্থাৎ ফজরের নামাজের পর থেকেই কিন্তু সর্বপ্রথমে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির তিনি এখানে এসে কবর জিয়ারত করেছেন এবং দোয়া প্রার্থনা করেছেন। পরবর্তী তিনি গণমাধ্যমে কথা বলেছেন, তিনি যেটি স্পষ্ট করে বলেছেন বর্তমান সরকার ওসমান হাদির মৃত্যুর পরে যে সকল কাজগুলো করেছে সেগুলো কিন্তু দেশের মানুষ এখন পর্যন্ত সন্তুষ্ট নয়, অর্থাৎ প্রকৃত অপরাধী যারা তাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি সরকার, সে ব্যর্থতার দায় কিন্তু সরকারকে নিতে হবে এবং পরবর্তীতে দ্রুত এই ওসমান হাদির হত্যাকারী যারা রয়েছে প্রকৃত হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে যে কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই কিন্তু ওসমান হাদিকে সমাধিত করা হয়েছে, অর্থাৎ তার এখানে দাফন করা হয়েছে গতকাল বিকাল 4:30টার দিকে। এরপর কিন্তু রাত পেরিয়ে সকাল হওয়ার সাথে সাথেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা গতকালকে জানাজায় অংশগ্রহণ করতে পারেননি তাদের একটি বড় অংশই তারা এখানে আসছেন এবং কাছ থেকে তারা ওসমান হাদির কবরটি দেখার চেষ্টা করছেন, তারা এখানে কবর জিয়ারত করছেন, দোয়া প্রার্থনা করছেন এবং তারা মুঠোফোনে কিন্তু সেই স্মৃতিগুলো ধারণ করছেন। আমরা তেমনটাও কিন্তু দেখতে পেয়েছি। এখানে অনেককে আমরা দেখতে পেয়েছি যে পরিবার সবাইকে নিয়ে তারা এসেছেন, যেহেতু ওসমান হাদি তাদের সকলের মনের ভিতরে একটি জায়গা করে নিয়েছে, সেই ভালোবাসার জায়গা থেকেই তারা কিন্তু এখানে আসছেন। যারা ওসমান হাদিকে সরাসরি দেখেছেন, যারা তার সহযোদ্ধা ছিলেন, সহপাঠী ছিলেন এবং তার বন্ধু যারা ছিলেন তারাও কিন্তু এখানে আজকে সকালে এসেছেন এবং তারা কবর জিয়ারত করেছেন এবং তাকে যারা চিনেন না, শুধু ওসমান হাদির নাম জানতেন, সে সকল মানুষদেরকেও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। রাজধানীর যারা থাকেন তারাও এসেছেন, রাজধানীর বাইরে থেকেও আমরা অনেককে দেখতে পেয়েছি যে এক নজর ওসমান হাদির কবরটি কাছ থেকে দেখা এবং তার যেহেতু তারা জানাজায় অংশ নিতে পারেননি সেক্ষেত্রে এখানে দাঁড়িয়ে তার কবর জিয়ারত করা, তার জন্য দোয়া প্রার্থনা করা সকাল থেকে এখন পর্যন্ত সেটি কিন্তু চলছে এবং মানুষজন আসছে। এটি আরও আজকে সারাদিন ব্যাপী মানুষ এভাবে আসতে থাকবে। জানেন যে গতকাল দুপুর 2:30 দুপুরের নাগাদ কিন্তু তার জানাজা অনুষ্ঠিত হয় এবং বিকেলে 4:30টার দিকে কিন্তু এখানে তাকে সমাহিত করা হয়। এরপর থেকে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কবরের কাছে এসে দোয়া প্রার্থনা করছেন, মোনাজাত করছেন এবং আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক এবং শহীদ হিসাবে কবুল করুক, এই প্রার্থনাগুলো কিন্তু তারা করছেন। ধন্যবাদ অপু, নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক, আমাদের সাথে মোহাইমুল খান অপু যুক্ত ছিলেন। এদিকে রবিবার ভোরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এ সময় তিনি খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। ওসমান হাদির কবর জিয়ারত করে সেখানে শ্রদ্ধা জানান তিনি। এ সময় জামায়াতের আমির আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলে প্রত্যাশা করেন। সরকার এখন যা করছে তাতে জনগণ সন্তুষ্ট না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। জনগণের চাওয়া অনুযায়ী সরকারকে দ্রুত হাদির হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। খুনিদেরকে আমরা গ্রেপ্তার হয়েছে, শাস্তি পাচ্ছে, এটা আমরা দেখতে চাই। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পালসের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে
এবং আইনের আওতায় আনতে হবে। যদি এই খুনিরা পার পেয়ে যায় তাহলে আপনার আমার কারো জীবনই নিরাপদ বলা যাবে না। তবে হ্যাঁ, আমরা খুনিরা খুন করবে তাই বলে আমরা আমাদের দায়িত্ব পালনে অবহেলা করব না, তা হবে না। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে নিজেদের স্বার্থে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। এ সময় এই ছাত্র নেতা আরও বলেন, এ ধরনের উস্কানিতে পড়ে হেনস্থা হচ্ছেন ধর্মপ্রাণ মানুষ। মব সন্ত্রাসের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। রবিবার ময়মনসিংহে দীপুচন্দ্র দাস ও লক্ষ্মীপুরের শিশু আয়েশা আক্তার সহ দেশব্যাপী মবক্রেসির বিরুদ্ধে ছাত্রদলের এই আয়োজনে দোষীদের শাস্তি দাবি করা হয়। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস বলেন, 25 তারিখ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে কেউ এমন মব তৈরির চেষ্টা করলে সেটিকেও শক্ত হাতে প্রতিহত করা হবে। ছায়ানটে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা হয়েছে। 350 জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন ছায়ানট প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় শনিবার রাতে ধানমন্ডি থানায় মামলার আসামি প্রায় 350 জন। ছায়ানট কর্তৃপক্ষ জানায়, ওসমান হাদির মৃত্যুর খবরের পর রাতে দুর্বৃত্তরা ধানমন্ডি ছায়ানটের ভিতরে ঢুকে সিসি ক্যামেরা, আসবাবপত্র, তাওবলা, হারমোনিয়াম, বেহালা এবং বিভিন্ন কক্ষে ভাঙচুর ও হামলা চালায় এবং পুড়িয়ে দেয়। তবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়টি এখনও জানা যায়নি। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। রবিবার তাদের কফিনে ফুল এবং স্বজনদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেওয়া হয়। সুদান থেকে আসা জাতিসংঘ কর্মকর্তা জানান, দেশটির শান্তিরক্ষায় বাংলাদেশি সেনাদের এই আত্মত্যাগ আজীবন শ্রদ্ধাভরে মনে রাখবেন তারা। পরে শান্তিরক্ষীদের মরদেহ দাফনের জন্য হেলিকপ্টার যোগে নিজ নিজ এলাকায় পাঠানো হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শেষবারের মতো ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে এলেন 6 বীর সেনানী। বাংলাদেশ এবং জাতিসংঘের পতাকা মোড়ানো কফিনে তাদের গর্বিত শেষ বিদায়। তাদের জন্য দোয়া চাইতে এসে আবেগী হয়ে পড়েন স্বজনরা। আমার বাবা এমন একটা কথা বলে গিয়েছিল, যাওয়ার সময় বলছিল, বাবা তুমি চিন্তা করো না। বেঁচে থাকলে হয়তো আরো গর্ববোধ করতো যে তার ছেলে শহীদ হয়েছে, বাংলাদেশের জন্য তার জীবন আত্মোৎসর্গ করেছে। আমার বোন আজ বিধবা হয়ে গিয়েছে, আমার বাগনা বাবা হারা হয়েছে। সে নতুন বিবাহ করছিল, তার বাবা সবুজের 1.5 বছর বয়স হওয়ার পরেই সে মৃত্যুবরণ করছে। স্যার আপনারা যদি কাইন্ডলি একটু তার ফ্যামিলির দিকে একটু থাকেন স্যার। জানাজার আগে শাহাদাত বরণকারী এই 6 জনের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয়। সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক ড্রোন হামলায় শাহাদাত বরণ। জাতিসংঘের আবেগের জন্য অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনীর জ্যেষ্ঠ রাজনীতি বিষয়ক কর্মকর্তা নিহতদের স্বজনদের হাতে জাতিসংঘের পতাকা তুলে দেন। এর আগে পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সুদানের শান্তি রক্ষায় এই 6 সেনার অকুতোভয় আত্মদান ইতিহাসের পাতায় লেখা থাকবে। They were not there for glory of conquest, but to stand as a shield for the vulnerable, bridge divides, and plant the seed of peace and stability. Rest in peace, comrade. Your mission is complete, but your legacy forever lives on. স্বরাষ্ট্র উপদেষ্টা, বাহিনীগুলোর প্রধান, সহকর্মী আর স্বজনদের নিয়ে সকাল 9:30টায় নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার প্রতিনিধিরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানও। এসব আনুষ্ঠানিকতা শেষে মসজিদ থেকে তাদের মরদেহ নিয়ে যাওয়া হয় তেজগাঁও বিমানবন্দরে। সেখান থেকে হেলিকপ্টার যোগে নিজ নিজ বাড়িতে নেওয়া হয় তাদের মরদেহ। এর আগে শনিবার দেশে আনা হয় তাদের মরদেহ। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকার জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের এক ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় এই 6 বাংলাদেশি নিহত এবং 9 জন আহত হন। আহত 8 জন শঙ্কামুক্ত হলেও কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী ও জাতিসংঘের সদর দপ্তরের পক্ষ থেকে 6 পরিবারের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া চলছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা। সুদানের সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ নিজ নিজ ঠিকানা হেলিকপ্টার করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নাটোরের লালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ।
বুলবুল নিহতদের মরদেহ নিয়ে হেলিকপ্টার কখন আসবে এবং তাদের জানাজা ও দাফন কখন সম্পন্ন করা হবে? এই মাত্র কিন্তু এই হেলিকপ্টারে করে কিন্তু এই যে মাসুদ রানার তার কিন্তু মরদেহ এসেছে এবং এই মুহূর্তে তার মরদেহ সামরিক কর্মকর্তারা সামরিক বাহিনীর সদস্যরা তারা কিন্তু কাঁধে করে নামিয়ে নিচ্ছেন এবং এই এখানে অ্যাম্বুলেন্স রয়েছে সেই অ্যাম্বুলেন্সে কিন্তু তোলা হবে। তো এইমাত্র এসে পৌঁছালো এবং এখনই কিন্তু যে সামরিক অ্যাম্বুলেন্স সেটিকে তোলা হচ্ছে এবং সেই সাথে এই মরদেহকে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে কিন্তু বোয়ালিপাড়া স্কুল মাঠে সেখানে জানাজা হবে। তারপরে কিন্তু তাকে চিকিৎসায় সহায়তা করা হবে এবং সামরিক মর্যাদায় তাদের এই মরদেহ সম্পন্ন করা হবে সেটি কিন্তু আমাদের সামাজিক কর্মকর্তারা জানিয়েছেন এবং এই মুহূর্তে হেলিকপ্টারটি পৌঁছানো যাবে এখনই আবার হেলিকপ্টারটি এখান থেকে চলে যাবেন। অন্যান্য যে যোদ্ধারা নিহত হয়েছেন তাদের মরদেহ কিন্তু একই হেলিকপ্টারে রয়েছে। তারা কিন্তু প্রথমে ফরিদপুরের রাজবাড়ী এবং তারপর জায়গায় সেই জায়গায় তারা এই মরদেহগুলো পৌঁছে দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই করিমপুর স্কুল মাঠে সেখানে কিন্তু এই হেলিকপ্টার এসে এই মরদেহ নামিয়ে দিল এবং এরপরে কিন্তু এখান থেকে আবার চলে যাবে অন্য কোনো জেলায় যেখানে এই মরদেহ অন্য শহীদ যারা রয়েছে তাদের দেহগুলো পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা যাবেন তানিয়া। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মাসুদ রানার যে মরদেহ সেটা কিন্তু নিয়ে তার পরিবারের দিকে রওনা করেছে। ধন্যবাদ বুলবুল, নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে আবারও। দর্শক সহকর্মী বুলবুল আহমেদ ছিলেন আমাদের সাথে এতক্ষণ নাটোর থেকে। আওয়ামী লীগের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আগামী মঙ্গলবার দেয়া হবে। এছাড়া জুলাই আগস্ট আন্দোলনে রামপুরায় 28 জনকে হত্যার মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার। আজ প্রসিকিউটর শাইখ মাহদি বলেন, ট্রাইব্যুনালে কাউকে সেনা কর্মকর্তা হিসেবে বিচার করা হচ্ছে না। তারা যখন স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে অপরাধ করেছেন তাদের বিচার কার্যক্রম চলছে। গত 14 ডিসেম্বর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা শুনানি করেন আর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ভবনে নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়েছেন কয়েকজন ভারতীয় নাগরিক। 20 ডিসেম্বর রাতে সেখানে তারা উগ্র আচরণ করেন এবং বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, শনিবার রাত 8:30 থেকে 9টার মধ্যে 3টি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিল্লাচিল্লি করেন। তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনাদের ব্যানারে 20 থেকে 25 জনের একটি উগ্রবাদী দল হাইকমিশনের সামনে এসে বিক্ষোভ করে। এ সময় তারা নানা ধরনের বাংলাদেশ বিরোধী স্লোগানের পাশাপাশি ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেন। ঘটনার পরপরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনার ডিফেন্স উইংয়ের সাথে বৈঠকে বসেন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। চরম নিরাপত্তা ঝুঁকিতে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। মাত্র 500 টাকা দিয়ে যে কেউ ঢুকতে পারছেন যে কোনো মন্ত্রণালয়। আর এই বাণিজ্যে জড়িত খোদ পুলিশ সদস্যরা। শুধু তাই নয়, নষ্ট প্রতিটি গেটের লাগেজ স্ক্যানার, অকেজো মেটাল ডিটেক্টরও। এমনকি কাজ করে না গাড়ি স্ক্যানিংয়ের এক্স-রে মেশিন। রুহুল আমিনের রিপোর্ট। সচিবালয়ে ঢোকার প্রতিটি গেটে আছে এরকম পুলিশি নিরাপত্তা, আছে আর্চওয়ে, মেটাল ডিটেক্টর, লাগেজ স্ক্যানার সহ নানা ধরনের যন্ত্রপাতি। এসব দেখে মনে হতে পারে নিরাপত্তা ব্যবস্থা খুবই কড়া, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ বিপরীত। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে কথা হয় একটি অনলাইন কোম্পানির এক প্রতিনিধির সঙ্গে, যিনি মাহফুজ নামে এক পুলিশ কর্মকর্তার মাধ্যমে নিয়মিত পাস নিয়ে সচিবালয়ে আসেন। এজন্য প্রতিবার গুনতে হয় 5 থেকে 600 টাকা।
ওই ব্যক্তির কাছ থেকে পুলিশ কর্মকর্তার ফোন নাম্বার সংগ্রহ করে সচিবালয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে যাওয়ার অনুরোধ করা হয় পরিচয় গোপন করে। এজন্য দেখানো হয় আর্থিক প্রলোভন। তাতে রাজিও হন মাহফুজ। মন্ত্রণালয়ে কাজের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি পাঠানোর অনুরোধ করেন তিনি। এরপর তা তৈরি করে হোয়াটসঅ্যাপে দেয়া হলে তিনি আশ্বাস দেন পরদিন ব্যবস্থা করে দেয়ার। কেউ না কেউ পাইছে আপনাকে আমার ফোন নাম্বারটা দিচ্ছি না, এই জন্য তারা আপনাকে মোটা অঙ্কে কিছু আমি নামাইতে পারবো না, বলতে পারবো যেটা ন্যায্য সেটা আপনার দিনের কাজ হয়ে এটাই। এরপর সচিবালয়ে মাহফুজের খোঁজে নামে ৭১। এক পুলিশ সদস্য জানান তিনি এখন আর সচিবালয়ে কর্তব্যরত নেই, অর্থাৎ বদলি হলেও শক্ত তার সিন্ডিকেট। এবার সাংবাদিক পরিচয়ে যোগাযোগ করা হলে মাহফুজ জানান উত্তরায় বদলি হয়েছেন ৪ মাস আগে, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন তিনি। না, এটা আমি জানতে চাই আসলে এটা আপনারা কিভাবে করেন? না না, আমার কাছে এটা আমি করতে দেবো, এটা তো আমরা যারা সচিবালয়ের সচিব যারা এরা আমার আসলে। এ বিষয়ে সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত পুলিশের উপকমিশনার জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে জানান এমন অভিযোগ তিনিও পেয়েছেন, তবে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমি আমার জায়গায় এসে আমি মোটামুটি ধরছি মুট করে, কিন্তু এটা এখনো আমার কানে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে প্রতিদিন দর্শনার্থী পাস নিয়ে সচিবালয়ে ঢোকেন প্রায় 1000 মানুষ, অস্থায়ী পাস নিয়ে ঢোকেন আরো কয়েক হাজার। এক কর্মকর্তা জানান আগে 1350 কর্মকর্তার দর্শনার্থী পাস দেয়ার এখতিয়ার থাকলেও বর্তমানে তা নেমেছে 900-তে। এবার দেখতে চাই নিরাপত্তা চেকিং এর জন্য বসানো যন্ত্রপাতির অবস্থা। এটি 5 নম্বর গেট, যা শুধু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা ব্যবহার করেন। কিছুক্ষণ অপেক্ষার পর দেখা যায় বিশাল একটি লাগেজ স্ক্যানার পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। দীর্ঘদিন পড়ে থেকে ধুলো জমেছে, মেটাল ডিটেক্টরটিও অচল। এটা আমি কখনো দেখিনি চালু। আপনি কতদিন ধরে এখানে? আমি 1 বছর ধরে। সচিবালয়ে প্রবেশের প্রধান জায়গা 2 নম্বর গেট। মূল গেট দিয়ে গাড়িতে চড়ে প্রবেশ করেন স্থায়ী ও অস্থায়ী পাসধারীরা, আর দর্শনার্থীরা প্রবেশ করেন সংলগ্ন ভবনের নিরাপত্তা পেরিয়ে। সেখানে আছে 2টো নিরাপত্তা কক্ষ। প্রথমটিতে আছে একটি ব্যাগেজ স্ক্যানার, যা দীর্ঘদিন ধরে নষ্ট, ধুলো ময়লার স্তর জমেছে। মেটাল ডিটেক্টরটির অবস্থাও করুণ। দ্বিতীয় নিরাপত্তা রুমেও আছে একটি বিশাল ব্যাগেজ স্ক্যানার, কিন্তু সেটিও অকেজো। একেবারে শেষ অংশে দর্শনার্থীদের পাস পরীক্ষা করা হয়। ক্যামেরায় ভিডিও করা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যরা। এরপর আমরা গাড়ি চেকিং ব্যবস্থা খতিয়ে দেখার চেষ্টা করি। সেখানে বিশাল একটি এক্স-রে মেশিন বসানো থাকলেও অস্ত্র বা ঝুঁকিপূর্ণ দ্রব্য আছে কিনা তা মনিটরে ধরা পড়ে না। আবার একসাথে একাধিক গাড়ি মেশিনে উঠলে স্ক্যানার কাজ করে না। বেসরকারি কোম্পানি ট্রেসার ইলেকট্রোকম দিচ্ছে এই সেবা। এসব বিষয়ে সচিবালয়ের দায়িত্বে নিয়োজিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ৭১। আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও সংশ্লিষ্ট শাখার উপসচিব আবুল কালাম জানান মেশিনপত্র অকেজো থাকার বিষয়ে তারা অবগত। এছাড়া পাস জালিয়াতি ঠেকাতে উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। রুহুল আমিন, ৭১, ঢাকা। নারায়ণগঞ্জের ফেরি থেকে ট্রাক সহ 5টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 3 থেকে 4 জন নিখোঁজ রয়েছে। দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান এখনও শুরু হয়নি। রোববার ভোর 4টায় 3টি মরদেহ উদ্ধারের পর অভিযান বন্ধ হয়ে যায়। যানবাহন পড়ে যাওয়ায় জায়গা নিশ্চিত করে অভিযান কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। হাবিবুর রহমানের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। শনিবার রাত 9টা নারায়ণগঞ্জের ফতুল্লা ধলেশ্বরীর বক্তাবলী পূর্বঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছাড়ে ফেরিটি। মাঝ নদীতে ফেরিতে হঠাৎ একটি ট্রাক চালু হয়ে গেলে ওই ট্রাক সহ একটি মোটরসাইকেল, 2টি অটোরিকশা ও একটি ভ্যান ফেরি থেকে পানিতে পড়ে যায়। উদ্ধার অভিযান চলে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও নৌ পুলিশের তত্ত্বাবধানে। রাত 1টার দিকে 2 জনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল। এছাড়া হাসপাতালে মারা যান আরও 1 জন। নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা, মোটরসাইকেল চালক রফিক ও ভ্যান চালক স্বাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান মরদেহ উদ্ধারের পর ভোর 4টার দিকে অভিযান বন্ধ হয়। মাসুদকে ফেরি প্রপেলারের সাথেই পাওয়া গেছে, আর স্বাধীনকে ওই যে কোস্টগার্ডের
গ্রাফি আছে, ওতে ওনারা উদ্ধার করেছেন। প্রথম ভাবছিলাম হয়তো বা ঝগড়া লাগছে, ধাক্কাধাক্কি করে ফলাইতেছে। যখন দেখলাম আস্তে আস্তে সব ভাঙা ট্রাক সহ সব নিচে পড়তেছে, পরে তখন মানুষ মানে কান্নাকাটি শুরু করে দিছে যে এরকম ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। গাঙ্গের মাঝপথে আইছে একটা রাখ স্টার দিছে, স্টার দিয়ে উইয়ে সব রেলা লিয়া গেছে, গাঙ্গ পড়ে গেছে। সমাদা ছিল, এখন তার ছিল নাকি, তার লাগাইতে গেছে, লাগালে স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হয়ে মানে এগুলা পড়ে গেছে। রবিবার বেলা 1টায়ও শুরু হয়নি উদ্ধার অভিযান, যদিও বিআইডব্লিউটিএ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদী পাড়ে অভিযান প্রস্তুতি নিয়েছে। নিশ্চিত হয়েছে যে 3 জন নিখোঁজ ছিল তারা উদ্ধার হয়েছে, ঠিক আছে। এর পর্যায়ক্রমে আমাদের এখানে যে নদীতে যে পানি আছে, এখানে আমাদের চ্যানেলে কোনো প্রকার নৌ চলাচলে বাধা আছে কিনা আমরা তার উপরে নিরূপণ করে আমরা আমাদের কার্যক্রমগুলো পর্যায়ক্রমে আরম্ভ করি। ফেরিটি ছোট বড় 30টি যানবাহন ও অর্ধশতাধিক যাত্রী নিয়ে নরসিংহপুর থেকে বক্তাবলী যাচ্ছিল। হাসান আহমেদ, ৭১। দেশজুড়ে চলছে নির্বাচনী আমেজ, আর নির্বাচন নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই আলাপে পিছিয়ে নেই পটুয়াখালী রাঙ্গাবালী নারীরা। তবে এবার তারা শুধু প্রতিশ্রুতি নয়, চান বাস্তবায়ন। উপকূলের দুরবস্থা, নদী ভাঙন, আধুনিক যুগেও চিকিৎসা সেবা না থাকা ও শিক্ষার সীমাবদ্ধতা সবকিছু মিলে এখনকার নারীরা প্রত্যাশা করছেন বাস্তব পরিবর্তনের। নদী ও সাগর পাড়ের কঠিন বাস্তবতায় প্রতিদিনের সংগ্রামের মাঝেই তারা স্বপ্ন দেখছেন বদলে যাওয়া এক ভবিষ্যতের। রাঙ্গাবালী নারীদের নির্বাচনী ভাবনার কথা জানব কামরুল হাসানের প্রতিবেদনে। নির্বাচন মানেই উৎসব, আর এই উৎসবে পুরুষদের পাশাপাশি সামিল হতে চান নারীরাও। পটুয়াখালীর রাঙ্গাবালীর নারী ভোটাররাও চান নিরাপদ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, চান মত প্রকাশের স্বাধীনতা। আমার লাইফে আমি কখনো ভোট দেইনি, তো এবারে যেন ভোট দিতে পারি এবং সুষ্ঠু সুন্দরভাবে ভোট হয়, তো পছন্দের যে প্রার্থী থাকে তাকে যেন ভোট দিতে পারে। ছেলেদের কোটা বেশি, মেয়েদের কম, আর সেই বৈষম্যটা যেন না থাকে, অর্থাৎ নারীদের ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ। এখানকার নারী ভোটারদের প্রত্যাশা শুধু প্রতিশ্রুতি নয়, এলাকার বাস্তব সমস্যার সমাধানই হোক নির্বাচনের মূল অঙ্গীকার। পাশাপাশি সামাজিক সমস্যার বিরুদ্ধে আগামী সরকারকে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান তাদের। নারী যখন বাবার বাড়িতে থাকে, বাবারা চায় তাদের মতামত প্রতিষ্ঠা করতে যে তুমি এখানে ভোট দেবা। আবার যখন নারী স্বামী সংসারে থাকে তখনও তারা তাদের মত প্রতিষ্ঠা করতে চায়। আমরা চাই যে বাবা স্বামী তাদের ঊর্ধ্বে থেকে নারীরা যেন তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারে। নারী নির্যাতন, বাল্যবিবাহ, নারী সহিংসতা বন্ধ করার ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেবে এবং আইনের প্রয়োগ কঠোর করবে। নির্বাচন নিয়ে আগ্রহী শিক্ষার্থী ও নতুন ভোটাররাও। নারীদের শিক্ষার হার বাড়াতে শতভাগ শিক্ষাবৃত্তি বাস্তবায়নের দাবি তাদের। পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ শেষে উপযুক্ত কর্মসংস্থান সৃষ্টির দাবি জানান তারা। নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারের কাছে আমার আকুল আবেদন, নারী যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সে ব্যবস্থা করা হোক। বাল্যবিবাহ বন্ধ, যৌতুক বন্ধ, নারীদের প্রতি অত্যাচার বন্ধ এবং নারীদের শিক্ষার মান উন্নয়নের জোর দাবি জানাচ্ছে। এমন একজন সরকার চাই যে আমাদের দেশের উন্নয়ন করবে, আমাদের রাঙ্গাবালীর উন্নয়ন করবে। যেমন আমাদের এখানে স্বাস্থ্য কমপ্লেক্স নাই। নারী পুরুষের বৈষম্যের কারণে তারা যেন কোনো নিজেদেরকে ছোট নাম মনে করে, এই বিষয়ে যেন সরকার ভূমিকা পালন করে। তবে শুধু শিক্ষা নয়, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিও জানিয়েছেন অনেকে। পাশাপাশি নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং উপকূল সুরক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার দাবি নারীদের। আমরা আর প্রতিশ্রুতিতে বিশ্বাসী না, আমরা বাস্তব প্রতিফলন চাই। যেমন রাঙ্গাবালীতে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই। নির্বাচন আইলে সবাই আমাকে ধারে আইয়ে কয় আমাকে ভোট দেন, এমনি করে ভেরিফাই করে দিমু, এইটা দিমু ওইটা দিমু। আসলে নির্বাচন সরিয়ে গেলে আমাকে কেউই দেয় না। রাঙ্গাবালী উপজেলায় এবার ভোট দেবেন ৯৬,১০৯ জন ভোটার। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ৪৭,৭৫৯ জন। কামরুল হাসান, ৭১, রাঙ্গাবালী, পটুয়াখালী। লালমনিরহাটের পাটগ্রামে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় এক বিএসএফ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ভোরে পাটগ্রাম উপজেলার আঙ্গুরপোতা এলাকায় ঘটনাটি ঘটে। সীমান্ত পিলারের কাছাকাছি টাঙ্গাপাড়া এলাকায় ভারতীয় গরু ধাওয়া করার সময় বিএসএফ সদস্য কনস্টেবল বেদপ্রকাশ সাংবাদিকদের বাংলাদেশের প্রায় ২০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। পরে আঙ্গুরপোতা ও বিজিপির টহল দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
বেদ প্রকাশের কাছ থেকে একটি শটগান, 2 রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক বিএসএফ সদস্যকে নিয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ চলছে। সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।